দিনটা সকাল থেকেই মেঘলা। এমন দিনে কি করা যায় ভাবছি, এমন সময় দরজায় কড়া নেড়ে উঠে গিয়ে দরজা খুলে দেখি কিশোরী এসেছে। এই বর্ষার দিনে বাড়িতে বসে করছো কি? বসে বসে বৃষ্টির ফোঁটা গুনছি। খুব ভালো হয়েছে তুমি এসেছো, চলো বসে একটু আড্ডা দেওয়া যাক। আর বসে কাজ নেই, চলো তারানাথ জ্যোতিষীর বাড়ি ঘুরে আসি। আর কিছু না হোক, দু একটা আজব গল্প তো শোনা যাবে। তারানাথের কথা আমার যে কেন আগে মনে পড়েনি তা ভেবে অবাক লাগলো। ঠিক আছে তুমি বসো, আমি একটা জামা গলিয়ে আসছি। হাঁটতে হাঁটতে দুজনে তারানাথের বাড়িতে হাজির হলাম। দরজা খুলল তারানাথের মেয়ে চারি। কাকা বাবু, আপনারা বসুন, বাবাকে ডাকছি। তারপর হঠাৎ কি মনে করে? এই বৃষ্টির দিনে বাড়িতে বসে বসে কার আর ভালো লাগে বলুন, তাই দুই বন্ধু মিলে চলে এলাম একটু আড্ডা দিতে। তা দু একখানা গল্প হবে নাকি তারানাথ? কি গল্প বলবো? তোমরা তো এসব বিশ্বাসই করো না। আপনি অমনি বলে বসলেন বিশ্বাস করি না। বিশ্বাস যদি নাই করব, তাহলে এই বৃষ্টির দিনে এতখানি পথ ঠেঙিয়ে এলুম কি করতে? সে তো গল্প শোনার লোভে। আপনার কাছে তো আমরা দুই বন্ধু অনেকদিন ধরেই আসছি, তো আমাদের কাছে কিছু অলৌকিক শক্তির পরিচয় দিন। এই ধরুন, শূন্য হাত নেড়ে সন্দেশ রসগোল্লা আনা, বা জলকে মন্ত্র করে শরবত করে দেওয়া। তোমরা ঠাকুর ঘরে চলো, আমি মাকে পুজো দিয়ে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি। তোমাকে তো একদিন বলেছি ওসব খুব নিম্ন শ্রেণীর শক্তি, যাকে বলা হয় ভেলকি। ও করাই গুরুর বারণ আছে। তবে করিনি কি? করেছি। কম বয়সে ভক্তদের অবাক করার জন্য, কিছু পয়সা রোজগারের জন্য করেছি কিছু কিছু ভেলকি। বাকি শক্তিও তাতেই গেল। ওতে কিছু নেই বাপু, আসল ক্রান্তি কখনো ভেলকি দেখায় না। আচ্ছা, সাধুরা যে চোখ বুঝে ত্রিভুবন ত্রিকাল সামনে দেখতে পান, এখানে বসে বিলেতে কি হচ্ছে সব বলে দিতে পারেন, এসব কি বিশ্বাসযোগ্য? নিশ্চয়ই। সদ্গুরু পেলে আর প্রকৃত সাধনা করতে পারলে তুমিও পারবে। যেমন? যেমন ধরো সদ্যমিত কোনো চণ্ডালের সব থেকে মুন্ডু কেটে এনে অমাবস্যা বা সংক্রান্তি তিথিতে শ্মশানে গর্ত করে তাতে সেই মুন্ড নিক্ষেপ করতে হবে। পরে গভীর রাতে সেই গর্তের ওপর পদ্মাসনে বসে মাথার ওপরে মরা দাঁড়কাকের বাঁদিকে ডানা রেখে 1,00,000 বার বীজ মন্ত্র জপ করলে তুমিও সর্বজ্ঞ হতে পারো। বীজ মন্ত্র কি ঠাকুর মশাই? না না, সেটি বলা যাবে না। তন্ত্রে অদীক্ষিত লোকের কাছে সাধনার গুহ মন্ত্র বলা নিষেধ। বীজ মন্ত্রই আসল কিনা। আচ্ছা, তান্ত্রিক আর কাপালিকের মধ্যে কিছু পার্থক্য আছে নাকি? পার্থক্য আছে বই কি, তবে সেসব তোমাদের বোঝানো কঠিন। জেনেও তোমাদের কোনো কাজ নেই। হ্যাঁ, কাপালিক দেখেছি কিছু, কিন্তু একবারের স্মৃতি কখনো ভুলতে পারবো না। তারানাথ একটু গভীর চিন্তামগ্ন হয়ে চুপ করে রইল। আমি তাকে নাড়া দিয়ে বললাম, বলুন না সেই গল্প, বেশ লাগবে কিন্তু শুনতে। শোনো তবে, আমার বয়স তখন 22-23। বাড়িতে আর ভাল লাগে না। আমাদের গ্রামের ধারে বাঁধানো বটতলায় একবার এক বিচিত্র দর্শন সাধু এসে 7-8 দিন বাস করেছিল। সামনে ধুলো জ্বালিয়ে চুপ করে বসে থাকতো। মাথার চূড়ার মতো উঁচু জটার ভার, চোখ দুটো বেশ শান্ত। গ্রামের অনেকেই তার কাছে গিয়ে দুধ ফলমূল এসব দিয়ে আসতো। বৌছিরা বায়না করতো মাদুলি তাবিজের জন্য। সাধু কিন্তু কখনো ভরং দেখায়নি। অলৌকিক শক্তি দেখিয়ে ভক্ত জোগাড়ের চেষ্টাও করেনি। কেউ বেশি বিরক্ত করলে বলতো, আমি কিছু জানি না মা, আমার কোনো ক্ষমতা নেই। ভগবানকে ডাক, ভগবান সব ঠিক করে দেবেন। আচ্ছা যা, আমি তোর হয়ে ভগবানের কাছে প্রার্থনা করব। এই সততার জন্য এবং কারো কাছ থেকে পয়সা না নেয় সাধুর উপর আমার কেমন একটা আকর্ষণ জন্মালো। গেলাম একদিন সাধুর বটতলায়। একদিকে বসে আছি,
নানা রকম লোক এসে নানান বায়না করছে সাধুর কাছে। সাধু সবাইকেই হেসে বিদায় করছে। এসব মিটতে মিটতে বিকেল গড়িয়ে অন্ধকার নেমে এলো। এবার আমি আর সাধু কেবলই রয়েছি বটতলায়। পাশ থেকে একখানা চেলাকাঠ তুলে ধুনিতে গুঁজে দিয়ে আমার দিকে তাকিয়ে সাধু বলল, এগিয়েছে বস। আমি সাধুর সামনে ধুনির এপাশে গিয়ে বসলাম। ধুনির আলোয় সাধু কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। সন্ন্যাসী হওয়ার ইচ্ছা আছে না? আমি কিছু না বলে চুপ করে রইলাম। তোর সেসব হবে না, তবে তোর কপালে অনেক সাধুসঙ্গ আছে দেখছি, কিছু শক্তিও পাবি, কিন্তু সংসারে তোকে থাকতেই হবে। আপনি তো কাউকে কিছু বলেন না, আমাকে এত কথা বলছেন কেন? সাধু একটু চুপ করে বসে থেকে বলল, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, কিন্তু অস্পষ্ট। তার অর্থ কিছু দূরে গিয়ে তারপর ফিরে আসতে হবে। এই চিহ্ন না দেখতে পেলে তোকে এইসব কথা বলতাম না। তোর অধিকার আছে জানার। আমি উৎসুক হয়ে উঠলাম। বললাম, আর কি দেখতে পাচ্ছেন সাধুজি? আর যা দেখতে পাচ্ছি তা খুব ভালো নয়। কি রকম? বছর খানেকের ভেতর তোর বড় বিপদ আছে। ভালোই হয়েছে আমার সঙ্গে দেখা হয়েছে তোর, নইলে প্রাণ সংশয় হতে পারত। বিপদ? কি রকম বিপদ? কিছু বলবেন না? তাহলে তার থেকে বাঁচবো কি করে? তা আমিও বলতে পারছি না, জানলে নিশ্চয়ই বলতাম। তুই এসে বসার পর থেকেই আমার মনে কেমন যেন অস্বস্তি হচ্ছিল। এখন তোর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি, তোর পেছনে একটা অন্ধকার স্তূপ যেন চাপ বেঁধে আছে। আমি চমকে পেছন দিকে তাকাতেই সাধু হেসে বলল, তুই দেখতে পাবি না, আমি দেখতে পাচ্ছি। 1 বছরের মধ্যেই যে বিপদ ঘটবে তা কি করে বলছেন? আগে বা পরেও তো হতে পারে। ওটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, বোধহয় ভুল করিনি। চুপ করে বসে রইলাম। বলা বাহুল্য, সাধুর কথা শুনে একটু গা শিরশির করছিল। কেউ যদি জানতে পারে তার পেছনে একটা অদৃশ্য চাপ বাঁধা অন্ধকার ঘুরছে, তাহলে তার ভালো লাগার কথা নয়। তার উপর নির্জন জায়গা, গ্রামের বাইরের দিকে বটগাছটা, ধুনিতে পটপট করে কাঠের গাছ পড়বার শব্দ হচ্ছে। সাধু আর আমি ছাড়া কোনো দিকে কেউ আর নেই। তোকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, ভালো করে মনে রাখ। যদি কোনোদিন কোনো বিপদ আসছে বলে মনে হয়, কিংবা কোনো অস্বস্তি বোধ করছিস, তাহলে এই প্রক্রিয়াটা করবি। যতই বিপদ আসুক, প্রাণটা বেঁচে যাবে। কি প্রক্রিয়া সাধুজি? নে, ভালো করে দেখ, এই মন্ত্রটা মুখস্থ করে নে। একে বলে গাত্রবন্ধন। কিন্তু বিপদ যে আসছে তা বুঝতে পারবো কি করে? তুই ঠিক বুঝতে পারবি, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে বললাম না? সময় হলে আমার মতো মনের মধ্যে বিপদের ঘন্টা বেজে উঠবে। আমি যেমন আজ তোর বিপদ বুঝতে পারলাম। কিন্তু আমি তো পারিনি। আজ থেকে তোকে কিছুটা শক্তি দিলাম। যা ভালো মন্দ যাই আসুক, তুই আগের থেকে আন্দাজ করতে পারবি। আমাকে আপনার শিষ্য করে নিন, আমি দীক্ষা নেব আপনার কাছে। ওসব হবে না, আমি কাউকে শিষ্য করি না। আবদার করিস না, কেটে পড়। আবার কবে আপনার দেখা পাবো? এমনিতেই দেখা পাবি না, তবে যদি সত্যি কখনো তোর প্রাণ সংশয় ঘটে, তাহলে তোকে সমাধান করে দেব। যা যা যা, ভাগ, পালা পালা। বাড়ি ফিরে এলাম।